নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা হবে যে ভারতবর্ষ বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে ভারতীয় শেয়ার মার্কেট সর্বকালীন উচ্চতা আজকেরও ভেঙে ফেলেছে এবং মার্কেট নিফটি যথারীতি 17,000-এর উপর, সেন্সেক্স 57,000-এর উপর। এখন প্রশ্ন হচ্ছে কত দ্রুত সেন্সেক্স 58,000-এ পৌঁছাতে পারে, কত দ্রুত নিফটি 18,000-এ পৌঁছাতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞের পক্ষে এটা প্রেডিক্ট করা সম্ভব হয়নি যে এক্স্যাক্টলি কত দ্রুত একটা বাজার কত উপরে উঠবে অথবা কত দ্রুত একটি শেয়ার বাজারে সংশোধন আসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেয়ার বাজারে তখনই সংশোধন আসে যখন মানুষ সেটাকে লিস্ট এক্সপেক্ট করে, অর্থাৎ মানুষ যখন মনে করে যে মার্কেট বাড়বে এবং ক্রমাগতই বেড়ে যাবে, সেই সময়ই কিন্তু হঠাৎ করে সংশোধন আসতে আরম্ভ করে। এবং অবশ্যই এটা সত্যি ঘটনা যে এই ধরনের বুল মার্কেটে, এই কন্টিনিউয়াস বুল মার্কেটে এরকম মাঝে মাঝেই সংশোধন আসার সম্ভাবনা প্রবল, যেখানে শেয়ার বাজারে এক একটি শেয়ারের দাম 20 থেকে 30% সংশোধিত হতে পারে, অর্থাৎ নেমে যেতে পারে। এবং যারা বিনিয়োগকারীরা তাদের কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যদি তারা শেয়ারের দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, এরকম 20, 30, 40% অবধি নেমে যাওয়ার প্রবণতা কিন্তু অধিকাংশ শেয়ারেরই থাকে। সেটা লার্জ ক্যাপের ক্ষেত্রেও হতে পারে, লার্জ ক্যাপে একটু কম হয়, মিড ক্যাপের শেয়ারে বেশি সংশোধন আসার সম্ভাবনা থাকে এবং সাধারণত দেখা যায় মিড ক্যাপ শেয়ারগুলোতে লার্জ ক্যাপ শেয়ারের তুলনায় বেশি সংশোধন আসে বা কারেকশন আসে। আর সবচেয়ে ভোলাটাইল অবশ্যই স্মল ক্যাপ শেয়ারগুলো, যেগুলো হাই রিস্ক কিন্তু তার সঙ্গে হাই রিটার্ন। বিশেষত বুল মার্কেটে কিন্তু স্মল ক্যাপ কোম্পানিজগুলোর বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনার সঙ্গে সঙ্গে কিন্তু তার বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এক, এই গত বুধবারে প্রকাশিত যে জিডিপি নাম্বার ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু অভাবনীয়। এবং গত বছর মার্চে যখন লকডাউন শুরু হয় মহামারীর জন্য, তখন জিডিপি -24% নেমে এসেছিল। কিন্তু এই এক বছর ধরে ধীরে 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 লকডাউনগুলোকে সহ্য করতে করতে আজকের ভারতীয় জিডিপি কিন্তু 20.20% এসে পৌঁছেছে, যেটা কিন্তু একটা কোয়ান্টাম লিপ বলা যেতে পারে। এবং এই ধরনের কিন্তু সাফল্য মানুষকে, বিশেষ করে বিনিয়োগকারীদের আরো বেশি মনে আশার সঞ্চার করে যে অবশ্যই ভারতবর্ষের পক্ষেই সম্ভব কিন্তু জিডিপি গ্রোথের সঙ্গে সঙ্গে তার কর্পোরেট আর্নিংস গ্রোথ একই সঙ্গে যাতে বৃদ্ধি হয় সেটার আশা করা। তাহলে চলে আসি যে দেখুন, ভারতের এই যে সামনে 10 থেকে 20 বছর বা 30 বছরে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারত অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তার যে যুব শক্তি এবং তাদের যে গড় বয়স তা কিন্তু বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক কম। অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যক তরুণ প্রজন্ম বাস করছেন এই সময়, এবং সামনে 20 বছরেও কিন্তু রেশিওটা এই একই ধরনের থাকবে। এর সঙ্গে যদি চীনের তুলনা করা যায়, সেখানে দেখা যাবে চীনের কিন্তু এজিং পপুলেশন, অর্থাৎ ধীরে ধীরে তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং তার ফলে চীন তাদের এই যে চাইল্ড পলিসি, 1 চাইল্ড পলিসি থেকে 3 চাইল্ড পলিসিতে চলে এসছে। অর্থাৎ তারা এখন ডেসপারেট হয়ে গেছে যাতে তাদের নব প্রজন্ম আবার নতুন ভাবে জেগে ওঠে। অর্থাৎ ভারতবর্ষ চীনের তুলনায় কিন্তু অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে তার তরুণ প্রজন্মের জন্য। এরপরে চলে আসছি যে দেখুন, ভারতে 130 কোটি 140 কোটি মানুষের বাস, ভবিষ্যতে সেটা আরো বাড়বে এবং 130 থেকে 140 কোটি মানুষের বাস মানে তার কনজিউমার মার্কেট কিন্তু হিউজ কনজিউমার মার্কেট। সেই জন্য ভারতের প্রতি বিশ্বের প্রতিটা দেশের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রত্যেক
প্রত্যেকটা দেশের কোম্পানিগুলো তারা ভারতে আসতে চাইছে, তারা ভারতে বিনিয়োগ করতে চাইছে, কারণ তারা জানে যে 140 কোটি দেশের, মানে যে দেশের জনসংখ্যা 140 কোটি, এরকম দেশ বিশ্বে মাত্র দুটো রয়েছে, একটি চায়না এবং একটি ভারতবর্ষ। সুতরাং মার্কেট হিসেবে ভারত কিন্তু একটি অনবদ্য পজিশনে বসে রয়েছে এবং গত বছর থেকেই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিভাবে কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো ভারতীয় শেয়ার মার্কেটে এফডিআই আর কি, তারা কিন্তু এফআইআই বাদ দিয়ে তারা কিন্তু এসে ভারতে বিনিয়োগ করার চেষ্টা করছেন। এবং ভারত যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এই মহামারীর মেঘ কেটে যাবে, যেটা আমরা আশা করছি খুব দ্রুতই হবে, কারণ অলরেডি বহু ব্যবসা ভারতে এমন রয়েছে যারা প্রি প্যান্ডেমিক লেভেলে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্যান্ডেমিক মহামারী শুরু হওয়ার আগের অবস্থায় চলে গিয়েছে, তাদের ব্যবসা খুব সুন্দরভাবে চলছে। সুতরাং এটা আশা করা যায় খুব দ্রুতই ভারতবর্ষের সমস্ত কোম্পানিগুলো, সমস্ত ব্যবসা, সেটা অর্গানাইজ সেক্টর হোক বা আনঅর্গানাইজ সেক্টর হোক, তারা কিন্তু খুব স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। এমত অবস্থায় মাথায় রাখতে হবে, এইখানে ভারতের জিডিপি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো কনজিউমার ফেসিং স্টক, সেইগুলো কনজিউমার ফেসিং কোম্পানি, সেইগুলো কিন্তু ভালো করার সম্ভাবনা প্রবল। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট রয়েছে, এর মধ্যে সাইক্লিক্যাল স্টকস গুলো রয়েছে, যেমন মেটালস রয়েছে, আমরা অটো ইলেকট্রিক গাড়ির কথা বলছি, অর্থাৎ অটো ইন্ডাস্ট্রি এর ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইলেকট্রিক ব্যাটারিজ এর কথা বলছি আমরা, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গুলো তো দেখছি কি হারে বৃদ্ধি পাচ্ছে, তার পপুলারিটি রিগেন হচ্ছে, এই সেক্টরে একটা জোয়ার এসেছে। এছাড়া আমরা আলোচনা করছি পাওয়ার এন্ড এনার্জি। গত এক যুগে কোনো উন্নতি হয়নি, কিন্তু খুব রিসেন্টলি আমরা দেখছি পাওয়ার অফ অ্যান্ড এনার্জি, যারা অল্টারনেটিভ এনার্জির কথা ভাবছেন, যারা এই গত কয়েক বছর ধরে অল্টারনেটিভ এনার্জিতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে তারা ইনভেস্ট করছেন এবং ধীরে ধীরে তার ফল পেতে শুরু করেছেন। এরকম সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, টাইডাল এনার্জি বলুন, সেইগুলোতে কিন্তু এই কোম্পানিজগুলো বিনিয়োগ করা শুরু করেছিল বেশ কয়েক বছর আগে থেকে, কিন্তু আস্তে আস্তে এখন সেই ফলগুলো পেতে শুরু করেছে। সাইক্লিক্যাল স্টক, অর্থনীতি যখন উন্নতি করতে শুরু করে তখন কিন্তু সাইক্লিক্যাল স্টকস যেমন হচ্ছে মেটাল, তারপর হচ্ছে কমোডিটি স্টকস, পাওয়ার এন্ড এনার্জির কথাও যদি আমরা বলি, এবং অবশ্যই কিন্তু অটো ইন্ডাস্ট্রি, এইগুলো হচ্ছে সাইক্লিক্যাল স্টক। এইগুলো কিন্তু অর্থনীতি ভালো করার সঙ্গে সঙ্গে কিন্তু অতি দ্রুত চাঙ্গা হতে শুরু করে, এইগুলোর দিকে নজর রাখবেন। রিয়েল এস্টেট ভালো করলে অবশ্যই মেটাল ভালো করবে, সিমেন্টস ভালো করবে, হাউস বিল্ডিং মেটেরিয়ালস ভালো করবে, পেন্টস তো করছেই, মানে বহু বছর ধরে, বহু যুগ ধরে আমরা দেখছি পেন্ট সেক্টরটা নিয়ে এর আগে আলোচনা করেছি। পেন্ট সেক্টর কিন্তু অবশ্যই ভালো করবে এবং রিয়েল এস্টেট ভালো করলে তার সঙ্গে পেন্ট সেক্টরের কিন্তু অবশ্যই একটা যোগ রয়েছে, একটা অর্গানিক রিলেশনশিপ রয়েছে এবং সেগুলোও ভালো করবে বলে আমাদের ধারণা। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে নিউ এজ শেয়ার্স। কয়েক বছর আগে থেকে নতুন নতুন সেক্টর কিন্তু ভারতীয় শেয়ার মার্কেটে ঢুকছে। ইন্স্যুরেন্স সেক্টর, এর আগে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লিস্টিং ছিল না, লিস্টেড ছিল না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাজারে লিস্টিং চলে এসেছে। এখন সবচেয়ে যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে নিউ এজ শেয়ার্স, অর্থাৎ সার্ভিসেস, ভার্চুয়াল সার্ভিসেস কোম্পানিগুলো খুব বেশি দ্রুত চলে আসছে এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যে সময়টা লাগাচ্ছে একটি ছোট কোম্পানি থেকে একটি বড় কোম্পানিতে রূপান্তরিত হওয়ার জন্য, কিন্তু এই ছোট ছোট এই কোম্পানিগুলো, ভার্চুয়াল সার্ভিসেস কোম্পানি কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং অলরেডি তাতে কিন্তু প্রাইভেট ইকুইটি প্লেয়ার্সরা ইনভেস্ট করছে, এঞ্জেল ইনভেস্টার্সরা ইনভেস্ট করছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ইনভেস্ট করছে। অর্থাৎ আগে থেকেই কিন্তু এই কোম্পানিগুলো এদের কারণে ফুলে ফেপে উঠছে। তার ফলে আপনি দেখবেন জোম্যাটোর মতন একটি কোম্পানি, সে 1 লক্ষ কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল, যেখানে একটি 1 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল হওয়ার জন্য একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কমসে কম বাজারে 25 বছর 30 বছর থাকতে হয়। এর সঙ্গে একটি সতর্কবার্তা অতি অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে এই ধরনের ভার্চুয়াল কোম্পানিজগুলো বা ইনফরমেশন টেকনোলজির সেক্টরে যে কোম্পানিজগুলো, যেগুলো যত দ্রুত ওঠে
যত দ্রুত ম্যাচুরিটি লাভ করে তার সঙ্গে এটাও সত্যি যে এরা কিন্তু খুব দ্রুত অবলিভিয়ানে চলে যায়, অর্থাৎ এদের শেলফ লাইফ কিন্তু কম। এটা কিন্তু একটা সতর্কবার্তা আগে থেকে বলে দেয়া ভালো যে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির পক্ষে পৃথিবীর বুকে এক্সিস্ট করাটা যত সহজ, কিন্তু তার গ্রোথটা ততটাই কঠিন। একটি ভার্চুয়াল কোম্পানির ক্ষেত্রে, একটি ইনফরমেশন টেকনোলজি হোক বা ভার্চুয়াল সার্ভিসেস কোম্পানি হোক, তার পক্ষে যত দ্রুত প্রসার ঘটানো সহজ, তার পক্ষে কিন্তু ততখানি কঠিন খুব বেশি দিন ধরে টিকে থাকা। এটা মাথায় রাখাটা আবশ্যক, কারণ আইটি কোম্পানি হোক বা ভার্চুয়াল সার্ভিসেস সেক্টর হোক, তাতে কিন্তু খুব দ্রুত বহু কম্পিটিটরস চলে আসে এবং তার ফলে একটি কোম্পানির প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া বা তাকে ভুলে যাওয়া কিন্তু ততটাই সহজ। খুব সহজ উদাহরণ হচ্ছে ইয়াহু বলে একটি কোম্পানি। ইয়াহু যত দ্রুত উঠেছিল, $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছিল মাত্র 7 বছরের মধ্যে। সেই কোম্পানিটা প্রায় হারিয়ে যেতে বসেছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে ইয়াহু তাদের কিন্তু অনেকগুলো সার্ভিস ভারতবর্ষে বন্ধ করে দিয়েছে। ইয়াহু যেটা মেল ছিল সেটা প্রায় অবসলিট, খুব কম লোক ব্যবহার করেন। ইয়াহুর অর্থাৎ মেজর যে সার্ভিসেস গুলো ছিল সেইগুলো কিন্তু ইয়াহুর হারিয়ে যেতে বসেছে। সুতরাং এইটা আগাম সতর্কবার্তা। যদি কেউ এই ভার্চুয়াল সার্ভিসেস এর কথা মাথায় রাখেন, সেখানে দেখবেন যে তার এই এন্ট্রিটা সেটার থেকে হাই ব্যারিয়ার রয়েছে কিনা, অর্থাৎ একটি কোম্পানি যখন প্রতিযোগিতায় ঢুকছে তার পক্ষে সেই প্রতিযোগিতায় ঢোকা কতখানি কঠিন। যদি একটি কোম্পানির একটি প্রতিযোগিতায় ঢোকা ভীষণ কঠিন হয়, তবে কিন্তু সেই মাথায় রাখতে হবে সেই এরিয়াগুলোতে কিন্তু যে কয়েকটা কোম্পানি, হাতে গোনা কোম্পানি থাকবে, তাদের সাকসেসফুল হবার সম্ভাবনাটাই বেশি থাকে। উদাহরণ হচ্ছে টেলিকমে আপনি ঢুকতে পারবেন না আপনার যদি 50,000, 60,000, 70,000 কোটি সরকারকে, ভারতীয় সরকারকে না দেওয়ার ক্ষমতা থাকে। সুতরাং এখানে আপনার ডুওপলি বা ট্রায়াপলিতেই কিন্তু সীমিত হচ্ছে টেলিকম কোম্পানি। একই কথা সত্যি হচ্ছে মেটালস অ্যান্ড মাইনিংস। আপনাকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে একটি খনি ক্রয় করতে হবে। যদি আপনার কাছে সেই পরিমাণ টাকা না থাকে, আপনি কিন্তু সেই এন্ট্রি ব্যারিয়ারে আটকে যাবেন। তাহলে এবার চলে আসি যে এরকম বহু কোম্পানি রয়েছে যারা কেবলমাত্র শুধু মোনোপলি এবং ডিওপলি এবং ট্রায়োপলি নয়, তারা এমন একটা সেক্টরে রয়েছে যেখানে তারা বাদশা, এবং সেখানে অন্য কোনো কোম্পানি তার পক্ষে ঢুকে তার সঙ্গে প্রতিযোগিতায় নামা সম্ভব নয়। আসুন আজকে আলোচনা করে নিই সেই ধরনের মোনোপলি কোম্পানিগুলো। আমি জানি ব্লগটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ মন দিয়ে শুনবেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসি হচ্ছে পেইন্ট সেক্টরে। পেন্টস, ইন্ডাস্ট্রিয়াল পেন্টস বলুন বা ডোমেস্টিক পেন্টস বলুন, সেখানে কেবলমাত্র 3টে কি 4টে হাতে গোনা বড় কোম্পানি রয়েছে। এশিয়ান পেন্টস নিয়ে বহু ভ্লগে, বহু ভিডিওতে আমি উচ্ছ্বসিত প্রশংসা করেছি এর আগে। এছাড়া রয়েছে বার্জার পেন্টস, এছাড়া রয়েছে কনসাইনেরোল্যাক, এছাড়া রয়েছে অ্যাক্সো নোভেল। এই 3টে-4টে, আর শালিমার পেন্টস পশ্চিমবঙ্গের কোম্পানি। দুর্ভাগ্যবশত সেটা প্রতিযোগিতায় কিন্তু অনেকখানি পিছিয়ে পড়েছে। মূলত এই 4টে কোম্পানি রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার অবশ্যই এশিয়ান পেন্টসের। 40% উপর মার্কেট শেয়ার কিন্তু এশিয়ান পেন্টসের। সুতরাং এশিয়ান পেন্টস কিন্তু একটা মনোপলিস্টিক কোম্পানি এবং এর কিন্তু প্রাইসিং পাওয়ার ক্ষমতা রয়েছে, তো ইচ্ছে মতন দাম বাড়াবার ক্ষমতা রয়েছে এশিয়ান পেন্টসের। 1 নম্বর। 2 নম্বর চলে আসি আইআরসিটিসি। তার মার্কেট শেয়ার 100%। ভারতবর্ষে যত টিকিট বিক্রি হয়, যত রেল স্টেশনে হোটেলস গুলো রয়েছে বা খাবার সংস্থান রয়েছে, সেটা আইআরসিটিসি সরবরাহ করে। আইআরসিটিসির কোনো কম্পিটিটর নেই। ভারতবর্ষে যত টিকিট বিক্রি হবে তা থেকে যা লাভ হবে সেটা কিন্তু একমাত্র আইআরসিটিসি পাবে। সুতরাং আইআরসিটিসি তার এরিয়ায় একমাত্র বাদশা, অন্য কোনো কম্পিটিটর নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সিডিএসএল এবং এনএসডিএল। এই দুটো কিন্তু ডিপোজিটরি লিমিটেড। মাত্র দুটো কোম্পানি রয়েছে 130 থেকে 140 কোটি ভারতীয় মানুষের জন্য। এর বাইরে কিন্তু অন্য কোনো কম্পিটিটর নেই। এটা কিন্তু একটা ডিওপলিস্টিক সেক্টর।
চলে আসি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রিজ হিসাবে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রি হিসাবে ধরাটা বা একটা সিঙ্গেল কোম্পানি হিসাবে ধরাটা অন্যায়। তার অনেকগুলো ভার্টিক্যালস রয়েছে। তার রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে বড় রিটেলার ভারতবর্ষের, সবচেয়ে বড় টেলিকম কোম্পানি, সবচেয়ে বড় অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, সুতরাং এবং সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কোম্পানি। সুতরাং কিন্তু এবং তার নিজের ক্ষেত্রে সে কিন্তু প্রত্যেকটা কিন্তু মোনোপলি হিসাবেই ধরা যেতে পারে। কেবল টেলিকমের সেটা একটা ডিওপলি ধরা যেতে পারে, পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে তো সেটা মোনোপলি, অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে সেটা ডিওপলি হতে পারে। ওএনজিসি রয়েছে, অল ইন্ডিয়া রয়েছে, বিপিসিএল ইত্যাদি ইত্যাদি অন্যান্য কোম্পানি রয়েছে, কিন্তু রিলায়েন্স তার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রোডাকশন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই করে। সুতরাং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা কংগ্লোমারেট, কিন্তু তার যে ভার্টিক্যালস গুলো সেইগুলো কিন্তু একটা মোনোপলির অবস্থায় রয়েছে নিজের ক্ষেত্রে। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজের ভার্টিক্যালের ক্ষেত্রে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাদশা। চলে আসি হচ্ছে নেসলে বেবি ফুড, নেসলে সেরেলাক। 6 মাসের ঊর্ধ্বে যে বাচ্চাগুলো তাদের জন্য যে খাদ্য সবচেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য তৈরি করে সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া। ভারতবর্ষে নেসলের কম্পিটিটর হিসাবে কাউকে খুঁজে পাওয়া যায় না। নেসলে এতটাই পপুলার, ভারতবর্ষে প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে নেসলে সেরেলাক ঢুকে গেছে, বা কেউ না কেউ বাচ্চার জন্ম সময় তারা অবশ্যই ব্যবহার করেছেন নেসলে প্রোডাক্ট। নেসলে নিজের বেবি ফুডের ক্ষেত্রে নেসলে কিন্তু একদম একজন বাদশা, যার কোনো ধরনের কম্পিটিটর এই মুহূর্তে ভারতীয় বাজারে নেই। চলে আসি হচ্ছে ব্রিটানিয়া। অবশ্যই হাই এন্ড যদি মার্কেটের কথা ভাবেন তাহলে ব্রিটানিয়া কিন্তু অবশ্যই বাদশা। কেক তৈরির ক্ষেত্রে হোক, বিস্কিট তৈরির ক্ষেত্রে হোক, পণ্যের মান ও আন্তর্জাতিক মানের, অতি কম দামে এই পণ্য পাওয়া যায়। তার সঙ্গে লড়াই করার মতন এই মুহূর্তে অর্গানাইজ সেক্টরে কেউ নেই। ব্রিটানিয়া তার ক্ষেত্রে কিন্তু বাদশা। চলে আসি হচ্ছে সি ফুডের ক্ষেত্রে অবন্তি ফিডস। ভারতবর্ষে সি ফুডের যে অস্তিত্ব রয়েছে, বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যে শ্রিম্প, সেটা হচ্ছে ক্যান্ড হোক বা ফ্রোজেন হোক, সেটা কিন্তু অবন্তি ফিডস নিয়ে আসছে। দক্ষিণ ভারতীয় কোম্পানি, কিন্তু বিশ্বের অন্যতম সেরা কোম্পানি। গত 10 বছরে 1000 গুণের ওপর, 10-15 বছরের মধ্যে 1000 গুণের ওপর তার বৃদ্ধি পেয়েছে, তার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। অন্যতম পপুলার কোম্পানি। এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, অদ্ভুত হলেও সত্যি। সে একটা মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ হয়েও কিন্তু 1000 গুণ বৃদ্ধি পেয়েও কিন্তু সে এখনো স্টিল একটা স্মল ক্যাপ কোম্পানি। অর্থাৎ তার ভবিষ্যতে ভারত যত কনজাম্পশন মার্কেট বাড়বে, যত রেস্টুরেন্ট চেন গুলো পপুলারাইজ হবে ভারতীয় মার্কেটে, শুধু না ভারতীয় মার্কেট কেন বিশ্ব মার্কেটে অবন্তি ফিডস কিন্তু ততটাই পপুলার হয়ে উঠবে, এটা আশা করা যেতে পারে। চলে আসি আর কয়েকটা। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ নিয়ে আমি আলোচনা করেছি। ফেভিকল, ডক্টর ফিক্সেট, তারপর ফেভিস্টিক, গ্লু স্টিক, এগুলোর কোনো প্যারালাল নেই। তার সঙ্গে লড়াই করার মতন কোনো কোম্পানি ভারতবর্ষে নেই। সবাই গিয়ে কিন্তু এই কোম্পানির প্রোডাক্টগুলোই চায়, ফেভিকল বা ফেভিস্টিক। আনপ্যারালাল নিজের ক্ষেত্রে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। গত 2 যুগ ধরে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ নিজেকে বৃদ্ধি করেছে, গ্রোথ বৃদ্ধি করেছে, মার্কেট শেয়ার বৃদ্ধি করেছে। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ তার ক্ষেত্রে কিন্তু মনোপলি এবং বাদশা। চলে আসি আইটিসি। দুর্ভাগ্য হচ্ছে আইটিসি ইএসজি নর্মস ফলো করতে পারছে না। ইএসজি মানে এনভায়রনমেন্টাল সোশ্যাল কর্পোরেট গভর্নেন্স, যেটা ফলো করতে পারছে না আইটিসি। তার প্রধান কারণ হচ্ছে আইটিসির কয়েকটা ছোট ভার্টিক্যালস রয়েছে, সেখানে অতি দ্রুত হারে সে বৃদ্ধি করছে। এফএমসিজি, এগ্রি প্রোডাক্টস ইত্যাদি। এবং তাছাড়া তার সবচেয়ে বড় যে ভার্টিক্যাল সেটা অবশ্যই হচ্ছে সিগারেট প্রোডাকশন। ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি আইটিসি, কিন্তু যেহেতু সেটা পলিউশনের দোষে যুক্ত, তার দোষে দুষ্ট, তার ফলে কিন্তু ফান্ড ম্যানেজাররা আইটিসি কে সাধারণত পরিহার করছেন। একই অবস্থা কিন্তু কোল ইন্ডিয়ার ক্ষেত্রে। বিশ্বের সবচেয়ে বড় কোল প্রডিউসিং কোম্পানি, কিন্তু অন্যতম দূষণ ছড়াবার অভিযোগে যুক্ত কোল ইন্ডিয়া। তার ফলে কিন্তু মিউচুয়াল ফান্ড ম্যানেজার্সরা কিন্তু কোল ইন্ডিয়াকে কিনতে ভয় পাচ্ছেন। তার ফলে কোল ইন্ডিয়ার ডিভিডেন্ড ইল্ড 8 থেকে 9% হওয়া সত্ত্বেও কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, যদিও এটার রিটার্ন অন ইকুইটি হাই আইটিসির মতনই, মানে হাই রিটার্ন অন ইকুইটি, হাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কিন্তু তা সত্ত্বেও পিছিয়ে রয়েছে একটি মাত্র কারণে, হাই ডিভিডেন্ড ইল্ড আইটিসির মতনই, কিন্তু ইএসজি নর্মসের ফলে আইটিসি এবং কোল ইন্ডিয়া দুটোই সাফার করছে। চলে আসি আরেকটি কোম্পানি,
সেটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, বিশ্বের সেকেন্ড লার্জেস্ট জিঙ্ক প্রডিউসিং কোম্পানি। ভারতবর্ষের প্রায় 75% ওপর মার্কেট ক্যাপিটাল হিন্দুস্তান জিঙ্কের হাতে। হাই ক্যাশ ফ্লো, নেট ক্যাশ কোম্পানি, ক্যাশ রিচ কোম্পানি, এই আনপ্যারালালড কোম্পানি, এর কোনো তুল্যমূল্য কোম্পানি ভারতবর্ষে নেই। সুতরাং হিন্দুস্তান জিঙ্ক নিজের ক্ষেত্রে বাদশাহ, এবং এর অতি হাই ডিভিডেন্ড 10%, 12% করে সে গত কয়েক বছর ধরে কিন্তু সে কিন্তু ডিভিডেন্ড ইল্ড দিয়ে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইস অ্যাপ্রিসিয়েশনটাও তো হচ্ছে। আশা করি তাহলে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কোনো মনে হয় যে কোনো আপনার এপিসোড করতে হবে কোনো বিশেষ টপিকের উপর, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই সেই টপিকটা বা উপর একটা নতুন কোনো এপিসোড করার চেষ্টা করব, এবং যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে আপনার বন্ধুরা বা আত্মীয়রা উপকৃত হন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক দেবেন, যাতে ভবিষ্যতে আমি নতুন ভিডিও আনতে পারি, নতুনভাবে অনুপ্রাণিত হতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।